আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসী সাইকা। প্রথমে সংবাদ শিরোনাম। পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে শহর ছেড়ে যাচ্ছেন মানুষ। বাস ট্রেনে নেই বাড়তি চাপ। রাজধানীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সময়োপযোগী দক্ষ জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে ডিজিটাল সক্ষমতা বাড়ানোর পর যত্নশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। চট্টগ্রামে জমে উঠছে কোরবানির পশুর হাট। এবার সাগরিকা বাজারে 40,000 পশু বিক্রির আশা সংশ্লিষ্টদের। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলবে হরমুজ প্রণালী। শিগগিরই আসবে ঘোষণা, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আশাবাদ। এবং স্প্যানিশ লা লিগার শেষ রাউন্ডে ভালেন্সিয়ার মাঠে 3-1 গোলে হেরেছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে বাংলাদেশ ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুরোধে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনার ধারণ করে আছে। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। আসুন আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করি। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ। মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের হুইপ বৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি বলেছেন, বিদ্যুৎ সাশ্রয়ে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। আগামী দিনে সরকার নবায়নযোগ্য জ্বালানির উপর বেশি গুরুত্ব দেবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরশক্তি অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন। চিফ হুইপ বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার বিদ্যুতে স্বাবলম্বী হতে চায়, মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে পার্লামেন্ট হবে সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। তাই সেই কেন্দ্রবিন্দু হিসেবে এটা জাতির প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে পার্লামেন্টকে আমরা বেছে নিয়েছি এবং পাইলট প্রজেক্ট আজকেই শুরু করেছি। সেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তা হলো রুফটপে ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরি করা। মূলত এই কাজটি উদ্বোধন করে তিনি মেসেজ দিতে চেয়েছেন সমগ্র জাতিকে। মেসেজটা হলো এরকমের যে আমরা বিদ্যুতে স্বাবলম্বী হতে চাই। বিদ্যুতে স্বাবলম্বী হওয়ার মধ্যে আমরা ইন্ডাস্ট্রি প্রোডাকশনে উৎপাদনে স্বাবলম্বী হতে চাই। ঈদে ট্রেন যাত্রার আজ দ্বিতীয় দিনেও স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে দেখা যায়নি যাত্রীর বাড়তি চাপ। এদিকে আজ কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, টিকিটের ব্যাপক চাহিদার বিপরীতে অপর্যাপ্ত সংখ্যক ট্রেন নিয়ে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে রেলওয়ে। আরেফিন মাসুদের রিপোর্ট। নারীর টানে ঈদ করতে হবে, যেতে হবে, মা বাবা আছে, সেই জন্য ভোগান্তি হলেও আমরা যেতে চাই নিরাপদে নির্বিঘ্নে। এই যাত্রীর মতো ঈদ রেলযাত্রার দ্বিতীয় দিনে অনেকেই পরিবার পরিজন নিয়ে ছাড়ছেন ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবার আনন্দের ছিরিক তাদের চোখে মুখে। অনলাইনে টিকিট পাওয়া আর স্বচ্ছন্দ যাত্রার স্বস্তিও ছিল তাদের কণ্ঠে। আমরা দাদু বাড়িতে যাচ্ছি, ঈদ করতে খুব ভালো লাগছে। যাত্রীরা আমরা যারা আছি সুস্থ সুন্দরভাবে প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারতেছি, এই জন্য আমার কাছে অনেক স্বস্তি লাগতেছে। আর ঈদ ছাড়া তো এত লম্বা ছুটি আর পাই না, এই জন্য একটু তাড়াতাড়ি যাওয়া। ছুটি শুরু হলে তখন আসলে ভিড় বেশি হয়, তখন ফ্যামিলি নিয়ে যাওয়াটা কষ্ট হয় আর কি। সোফার এখনো পর্যন্ত আমি স্টেশনে এসে কোনো রকম বিঘ্নর মুখোমুখি হইনি। আমি যখন গেট দিয়ে ঢুকছিলাম, টিকিট চেক করে আমরা প্রবেশ করেছি, এটা আমার খুব ভালো লেগেছে। রবিবার ঘরমুখো যাত্রীদের নিয়ে কমলাপুর থেকে চলাচল করছে 43 জোড়া আন্তনগর সহ 66 জোড়া ট্রেন। নীলফামারীগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটির 2.5 ঘন্টা বিলম্ব ছাড়া অন্য সকল ট্রেন কমলাপুর ছেড়ে যায় প্রায় নির্ধারিত সময়ে। আমি বগুড়া যাব, আমার 11:30 ট্রেন ছিল, কিন্তু এখন 11:30 বাজে, আমাদের ট্রেন এখনো আসেনি। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন তারা। পরে সাংবাদিকদের ব্রিফ করেন রেলমন্ত্রী। বলেন, টিকিটের ব্যাপক চাহিদার বিপরীতে অপর্যাপ্ত সংখ্যক ট্রেন নিয়ে ঘরমুখো মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সচেষ্ট রেলওয়ে। আমরা 32,000 আন্তনগর ট্রেনে প্রতিদিন যাত্রার সুযোগ করে দিতে পারি। ঈদ উপলক্ষে আরও 25% বৃদ্ধি করে 40,000-এর মতো যাত্রী যাওয়ার সুযোগ করে দিতে পারি। বাট লক্ষ লক্ষ যাত্রী বাই ট্রেন যাওয়ার ইচ্ছা আছে। রেলপথ মন্ত্রী বলেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মনিটরিংয়ের আওতায় রয়েছে রেল লাইন। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। এবার ঈদযাত্রায় টিকিটবিহীন ভ্রমণ ও কালোবাজারি বন্ধে মাঠে রয়েছে টাস্ক ফোর্স। এছাড়াও সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে নামানো হয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ডগ স্কোয়াড। আগামীকাল থেকে শুরু হবে ঈদের সরকারি ছুটি। একই সঙ্গে ট্রেনে বাড়বে যাত্রীর চাপ। রেল কর্তৃপক্ষ বলছেন, যাত্রীর বাড়তি চাপ সামাল দিতে 10টি বিশেষ ট্রেন ছাড়াও আন্তনগর ট্রেনে যুক্ত করা হবে অতিরিক্ত বগি। কমলাপুর রেল স্টেশন থেকে আরিফিন মাসুদ, বিটিভি নিউজ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। বিকেলে পল্লবী থানা পুলিশ মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে শুনানি শেষে আদালত তা গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে
পাঠানোর আদেশ দিয়েছেন। অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এর আগে দুপুরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, রামিসা হত্যা মামলায় তদন্ত কাজ শেষে চার্জশিট প্রদান করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করা হবে। রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলাটির বিচার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এই নিয়োগ দেওয়া হয়েছে। খুব দ্রুততার সাথে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছে। সেই টেস্ট 3 দিনের সময় লাগে, 3 দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতিমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। সময় উপযোগী দক্ষ জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে ডিজিটাল সক্ষমতা বাড়ানোর উপর যত্নশীল হবার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ আহ্বান জানান। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সঠিক তথ্য ভিত্তিক পরিকল্পনা ছাড়া একটি রাষ্ট্র কখনো টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের 300-র বেশি তথ্য ক্যাডার কর্মকর্তা রয়েছে, যাদের মূল দায়িত্ব সরকারের জনসম্পৃক্ত কাজের সঠিক তথ্য জনগণের মধ্যে পৌঁছে দেয়া। বিগত সরকারের আমলে অদক্ষতা আর অযোগ্যতার কারণে হাজার হাজার কোটি টাকা খরচ করেও একটি সঠিক আদমশুমারি করা সম্ভব হয়নি বলে অভিযোগ করে তিনি বলেন, সময়ের সাথে সাথে দক্ষ তথ্য ক্যাডার কর্মকর্তা হিসেবে গড়ে ওঠার জন্য সবাইকে আরও বেশি ডিজিটাল সক্ষমতা বাড়ানোর জন্য যত্নশীল হতে হবে। আসছে আমাদের দেশে, যার দায় দায়িত্ব আমাদের সবারই। আমরা সেখান থেকে বেরিয়ে এসে সময় উপযোগী ইন্টাররিলেশন তৈরি করতে হবে, আন্তঃসম্পর্কটা হতে হবে কিন্তু সময় উপযোগী। এই যে ইনফরমেশন ইকোসিস্টেম, এটা আমাদের সবারই বোঝা দরকার। এখন আমরা যে যুগে প্রবেশ করেছি তাতে ডিজিটাল লিটারেসির যে বেসিক নলেজটা আমাদের যাদের নাই, আমরা কিন্তু ওই রকম নলেজবিহীন একটা বোবা মানুষের সমাজের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে ফ্যাক্ট চেকিং সহ এক্সেট্রা, এটা ইউজ করে কিন্তু আমরা মিস অ্যান্ড ডিসইনফরমেশনকে নেগেট করতে পারি। বাট দেন এগেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ব্যাপক হারে ইউজ হচ্ছে মিস অ্যান্ড ডিসইনফরমেশন প্রচার করার জন্য। সো দেয়ার আর 2 sides অফ দ্য কয়েন। এখন আমরা কোনটা ব্যবহার করব কোনটা ব্যবহার করব না সেই বিষয়ে আমাদেরকে কড়া নজর রেখে এগিয়ে যেতে হবে। চট্টগ্রামে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ইতিমধ্যে নগরের হাটগুলোতে শুরু হয়েছে পশু বেচাকেনা। চট্টগ্রামের সবচেয়ে বড় পশুর হাট সাগরিকা বাজারে এসেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গবাদি পশু। শুরু হয়েছে বেচা বিক্রি। এবার সাগরিকা বাজারে অন্তত 40,000 কোরবানির পশু বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। চট্টগ্রামে পশু বেচা বিক্রির সবচেয়ে বড় কেন্দ্র সাগরিকা গবাদি পশুর বাজার। কোরবানি উপলক্ষে গবাদি পশু বিক্রির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বাজারে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্রিত গবাদি পশুর উপর বাজার কর্তৃপক্ষ সরকার নির্ধারিত 7.5 টাকা হাসিল ধার্য করেছেন। প্রচুর পরিমাণ ছোট থেকে মাঝারি বড় বিভিন্ন ধরনের গরু আছে, ছাগল ভেড়া সব ধরনের আছে, প্রস্তুতি আছে। আর নিরাপত্তার দিকে ব্যবহারীদের জন্য পুরো 1 কিলোমিটার মধ্যে আমাদের নিরাপত্তা চাদর দিয়ে টাকা আছে। আর ব্যবহারীদের টাকা নিরাপত্তা সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক শাখা বসেছে, ওখানে আপনি দিন রাত 24 ঘন্টা টাকা জমা দিতে পারবে। আর এই 15 দিনের মধ্যে সারা বাংলাদেশ থেকে বিশেষ করে 39টা ডিস্ট্রিক্ট থেকে
35 থেকে 40,000 গরু আছে। হাসিল সিটি কর্পোরেশনের নিয়ম হচ্ছে 8.5 টাকা, আমরা নিচ্ছি 5 টাকা। আমরা কর্পোরেশন যা বলছে তার থেকে কমে নিচ্ছি। যারা গরু বেচা কেনা করতে আসবেন ওনারা সবাই টাকা জমা দিতে পারবেন, ইসলামী ব্যাংকের সকল শাখা টাকা জমা দিতে পারবেন। সাথে সাথে QR কোডের মাধ্যমে ওনারা যে সকল পেমেন্ট আছে সে সকল পেমেন্টগুলোও করতে পারবেন, এবং সাথে সাথে আমাদের এখানে জাল নোট শনাক্তকরণের ব্যবস্থা আছে। বাজারে পুরোপুরি গবাদি পশু বেচা বিক্রি শুরু না হলেও গরুর ব্যাপারীরা আশা করছেন কাল থেকে পুরোদমে বিক্রি শুরু হবে। বর্তমানে ক্রেতাদের আনাগোনার মধ্যে তারা মনে করছেন সাগরিকা বাজারে গরুর দাম এখনও সহনীয় পর্যায়ে। 1 লাখ টাকা দামের গরুর চাহিদা বেশি এই বাজারে। তবে এই বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা সর্বোচ্চ দামের গরু নিয়ে এসেছেন, যারা বাজার জমে ওঠার জন্য অপেক্ষা করছেন। বাজারে আজ আমরা 22 তারিখে না এখনো বয়নি করতে পারিনি। গরু মহিষ দিয়ে আনি 36টি, যেহেতু এই বাজারে নতুন এসছে পারবো। আমরা ঢাকায় বেচা কেনা করতাম, এবার হাউস করে বাজারে আইতে আমরা তো বাজারের ভাব বুঝি নেই, কিন্তু লোক বলতে বেচা কেনা হবে না। আমরা 3 ভাই আসছি গরু কেনার জন্য। আমরা চাচ্ছি যে 1 লাখের মধ্যে বা 1,90,000, 1,20,000 এরকমের মধ্যে, কিন্তু গরুর দাম তো বেশি চাচ্ছে না, পাওয়া যাচ্ছে, পছন্দ হচ্ছে না বা মিলতেছে না। আরও 3 দিন টাইম আছে, তাইলে আরও 3 দিন দেখবো, বিভিন্ন মার্কেটে দেখবো। গরু কিনতে আসছি, কিন্তু দেখলাম যে গরুর চাহিদা এখানে বাজারের মধ্যে আগে যে বিগত বছর গরু যেরকম ছিল বেশি, এখন অল্প গরু অল্প দেখা যেত, আর বড় বড় গরু বেশি দেখা যেত। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা তো মনে করেন যে বাজেট 1 লাখ বা 1,20,000, এখন ওরা যে গরু চাইতেছে এগুলা প্রায় 2.5 টাকার উপরে চাইতেছে। যারা গরু আইডিয়া না জানে, বছরে একবার কিনে, ওদের জন্য দাম। আর যারা 12 মাস গোস্ত কিনে খায় ওদের কাছে ঠিক মতন বিক্রি হয়। এখনো বেচা বিক্রি হয় না, কাস্টমার এখনো আসে না। মূল দিচ্ছে হবে আল্লাহ দিলে, হ্যাঁ ইনশাল্লাহ বেচা হয়ে যাবে আল্লাহ দিলে, কাস্টমার মূল দিচ্ছে। আমরা ঘুরছিলাম, গতকালকেও ঘুরছিলাম, পাক্কার মাথায় মা ভাগিনের মাঠ যেটা আছে ওখানে ঘুরছি। মেইন বাজারে তুলনামূলক দামটা একটু রিজনেবল মনে হচ্ছে। বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, কিন্তু ক্রেতা কম। সাগরিকা বাজার ছাগল বেচা বিক্রিরও অন্যতম কেন্দ্র। গরুর পাশাপাশি ট্রাকে ট্রাকে আসছে ছাগল, যেখানে লক্ষাধিক টাকা দামের ছাগলও আছে। তারা বলছেন গরুর দাম বেড়ে যাওয়ায় ছাগলের চাহিদা দিন দিন বাড়ছে, আর এই বাজার থেকে বৃহত্তর চট্টগ্রামের সকল বাজারে ছাগল সরবরাহ করা হচ্ছে। ছাগলের চাহিদা কাস্টমার কম, এখন একটু বাজার ড্যান্স চলতেছে, বুঝে যাবে আগামীকাল সোমবারে। মানুষ গরুর থেকে ছাগল বেচা হবেই, না একবার না সাগরিকা আসবেই, আসি দেখে যাবে, দেখে পছন্দ না হলেও চলে যাবে। এখান থেকে সব জায়গায় যাই, চকরিয়া বলেন, কুমিল্লা বলেন, নোয়াখালী বলেন, সব জায়গায় যাবে এখান থেকে, সাগরিকা থেকে। 2001 সাল থেকে এই ছাগলের ব্যবসা করি। চট্টগ্রাম সাগরিকা গরু বাজার সব জায়গায় সাগরিকা বাজার থেকে যায় ছাগল। আজকে তো 30 গাড়ি 35 গাড়ি মাল আসছে। কালকে থেকে আজকে ভালো বেচা কিনেছে, আজকে থেকে আরও কালকে ভালো বেচা কিনে হইব। সংশ্লিষ্টরা বলছেন সাগরিকা গবাদি পশুর বাজার থেকে কোরবানি উপলক্ষে অর্ধ লক্ষাধিক গরু বিক্রি হয়, আর প্রতিদিন ছাগল বিক্রি হয় হাজারে হাজারে। তবে বেচা বিক্রি ও আনা নেয়ায় এইসব গবাদি পশুর প্রতি মানুষের সহানুভূতিশীল আচরণ আশা করেন সচেতন ক্রেতারা। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করার জন্য যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক এবং বাহরাইনের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে, তবে এটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা এবং অন্যান্য দেশ মিলে সম্পন্ন করবে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তিনি আলাদাভাবে কথা বলেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন
চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয় এখন আলোচনা করা হচ্ছে এবং শিগগিরই ঘোষণা দেওয়া হবে। এর আগে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মুখ্য আলোচক স্পিকার মোহাম্মদ বাঘের গালিবা ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের পক্ষ থেকেও জানানো হয়েছে একটি চূড়ান্ত সমঝোতার পথে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। এদিকে অতীতে 2 বার হামলার বিষয় বিবেচনায় নিয়ে চুক্তির বিষয়ে ইরানের কর্মকর্তাদের মধ্যে এখনও দুশ্চিন্তা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চুক্তির বিষয়ে অগ্রগতি হলেও এমন কিছু বিষয় এখনও রয়েছে যা মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনার প্রয়োজন। বর্তমানে মূলত ইরানের প্রস্তাবিত 14 দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনা চলছে। ইরান এই 14 দফাকে আলোচনার প্রধান কাঠামো হিসেবে ধরে এগোচ্ছে। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় চিকিৎসা কর্মী সহ অন্তত 20 জন নিহত হয়েছে। এছাড়া আরও 2 জনকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের গণমাধ্যম ও সরকার জানিয়েছে, শনিবার লেবাননের সিরিয়া সীমান্তবর্তী এলাকায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েলি হামলায় শুক্রবার এক শিশু ও উদ্ধার কর্মী সহ 11 জন নিহত হয়। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লাহ পরস্পরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায়ও যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। উত্তর গাজায় ইসরায়েলের নতুন এক বিমান হামলায় অন্তত 5 জন পুলিশ কর্মকর্তা ও 13 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। গত 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা জুড়ে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে গাজা পুলিশ জানিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 জেলায় সন্ত্রাস বিরোধী অভিযানে 2 পুলিশ সহ 29 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন বেসামরিক নাগরিকও রয়েছেন। জেলার মিরিয়ান তহসিলের বারাকজাই আখুন্দখেল এলাকায় পুলিশ, শান্তি কমিটি ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। জেলা পুলিশ জানায়, অভিযানে 25 জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার বিপুল সংখ্যক সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে ওই এলাকায় পুলিশ ও শান্তি কমিটি দ্রুত অভিযান শুরু করে। পরে লাক্কি মারওয়াতের শান্তি কমিটিও 52 পুলিশকে সহায়তা করতে সেখানে পৌঁছে। পুলিশের দাবি, তীব্র গুলিবর্ষণের মধ্যেও পুলিশ সদস্যরা নিরাপদে থানায় পৌঁছাতে সক্ষম হন এবং অতিরিক্ত বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রের ভাষ্য, বারাকজাহ এলাকায় এখনও বিপুল সংখ্যক সন্ত্রাসী অবস্থান করছে। ফলে 2 পক্ষের মধ্যে থেমে থেমে গুলিবর্ষণ চলছে এবং উত্তেজনা বিরাজ করছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। নারায়ণগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে হত্যা করেছে দাবি করে একটি তথ্য প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সাথে খুলনার পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা গেছে। কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্ট। খুলনায় শিশু ধর্ষণকারীকে আদালতে নেওয়ার সময় পুলিশের গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এছাড়া কিছু পোর্টালেও একই দাবি করে সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে যাচাই দেখা যায়, খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ধর্ষণকারী সহ 2 জন নিহতের দাবি মিথ্যা। ভিডিওটি 2025 সালের 30 নভেম্বরের। সেদিন খুলনায় মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে 2 জন নিহত হয়। এদিকে নারায়ণগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে হত্যা করেছে দাবি করে একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখছে দাবিটি সঠিক নয়। অভিযুক্ত গণপিটুনিতে নিহত হননি, বরং আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাদেশ টেলিভিশন।
সঠিক তথ্য জানতে চোখ রাখুন বিটিভি নিউজের পর্দায়। কাজী শারমিন ইসলাম মেথা, বিটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দুপুরে নগরীর একটি কনভেনশন সেন্টারে ঈদ উপহার বিতরণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এবার সিটি কর্পোরেশনের ৩,২৭০ জন পরিচ্ছন্নতা কর্মী ৫,০০০ টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন। অনুষ্ঠানে মেয়র বলেন, পরিচ্ছন্নতা কর্মীরাই শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার মূল চালিকা শক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমে নগরবাসী একটি বাসযোগ্য পরিবেশ পায়। তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে সরকারি অর্থায়নে আবাসন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় 7টি ভবনে 1036টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,909.73, যা গতকালের চেয়ে শতকরা 0.47 ভাগ বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,163.56, যা গতকালের চেয়ে শতকরা 0.72 ভাগ বেশি। আজ 187টি কোম্পানির 46,22,158টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 21,80,73,000 টাকারও বেশি। এর মধ্যে 96টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 71টির কমেছে এবং 20টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: US ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 93 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 87 টাকা 52 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 82 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 142 টাকা 43 পয়সা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 90 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 32 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, UAE দিরহাম 33 টাকা 02 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 37 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 55 পয়সা, থাই বাথ 3 টাকা 71 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 28 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 05 পয়সা।